This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারত কি মনে করে সেটাই মুখের ওপর শুনিয়ে এসেছে ভারতের বিদেশ সচিব হাসিনা। তাকে নিয়ে কি দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের, সেই বিষয়টাও একদম শুনিয়ে এসেছে, জবাব দিয়ে এসেছে ভারত। আর এদিকে প্রচ্ছন্ন হুমকি আস্ফালন শোনা গেছিল ইউনূসের কণ্ঠে এই দায়িত্ব নেওয়ার আগে সেভেন সিস্টার্সকে নিয়ে, কিন্তু তারপর ভারত সেই সমস্ত কথার যখন ঠান্ডা গলায় উত্তরটা দিয়ে দিল, তারপর তারা শান্ত চুপ। কিন্তু দেশটার নাম যে বাংলাদেশ, তাই আস্ফালনকারীর অভাব নেই। ওই ফাঁকা কলসির গর্জনের মতোই আস্ফালন তাদের চলছে তো চলছে। পিছনের দরজা দিয়ে দখল করলেই কেউ বাড়ির মালিক হয়ে যান না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সে কথাই শুনিয়ে এসছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। যে সরকার মানুষের ভোটে নির্বাচিত নয় তাকে স্বীকৃতি নয়। ভারত জানিয়েছে ইউনূস সরকারের সাংবিধানিক ভিত্তি ও বৈধতা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশবাসীর কাছে সরকার কি গ্রহণযোগ্য তাও জানা নেই। যেটুকু না হলে নয় সেটুকু সম্পর্ক ইউনূস সরকারের সঙ্গে থাকবে। নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হলে সম্পর্ক পুনর্মূল্যায়ন হবে। দুদেশের সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত ভিত্তিক আলোচনা এখন নয়। প্রথমত, বাংলাদেশের সরকার কি একটা নির্বাচিত সরকার? ভারত একটা নির্বাচিত সরকার আছে। সেখানকার সরকার সেখানকার ধর্মকতার নীতিকে জলাঞ্জলি দিচ্ছেন যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, বা মিথ্যা মামলা হোক সত্যি মামলা হোক, যখন নির্যাতন করা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা জানেন দ্বিপাক্ষিক সম্পর্কে এই ধরনের বার্তা কতটা ঝাঁঝালো। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়েও ভারত উদ্বেগ প্রকাশ করেছে, এবং এই উদ্বেগের মধ্যে যে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছিল তার অভিঘাত হাজারো শাসনির চেয়ে বেশি। বিদেশ সচিব ইউনূসকে জানিয়েছেন সংখ্যালঘু নিপীড়ন চলতে থাকলে দুদেশের সম্পর্কে তার প্রভাব পড়বে। সংখ্যালঘু নিপীড়নের ক্ষেত্রে ভারতের স্পষ্ট বার্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে ভারত এবং বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক ব্যাহত হবে। ভারত আবারও স্পষ্ট করে দিয়েছে যে ইউনূস সরকার নয়, বরং গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকার প্রয়োজন ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সুস্থির করতে, সেটাকে আরও মসৃণ করবার জন্য। সব মিলিয়ে ভারতের এই বার্তা বাংলাদেশের কাছে কিন্তু খুব স্পষ্ট, এবং কূটনীতির পরিভাষায় যদি বলা হয় অত্যন্ত চড়া বার্তা, অত্যন্ত ঝাঁঝালো বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে। ভারত যখন ইউনূস সরকারকেই সরকার বলে মানছে না, তখন ইউনূস সরকারের দাবি মানারও প্রশ্ন ওঠে না। ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না সেটা বলাই বাহুল্য। কিন্তু বিদেশ সচিব ইউনূসকে শুনিয়ে দিয়েছেন এই নিয়ে চাপ দেওয়ার কোনো পরিস্থিতিতেও বাংলাদেশ নেই, কারণ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানেই ভারতে পৌঁছেছিলেন। বাংলাদেশের সেনাবাহিনীর সমর্থনেই ভারতে আসেন হাসিনা। হাসিনা ভারতে অতিথি, রাজনৈতিক বন্দী বা আশ্রিত নন। বাংলাদেশ নিয়ে হাসিনার বক্তব্যে দিল্লির কিছু করণীয় নেই। যখন একটা দেশে বিচারের দাবি উঠে এবং যার বিচারের দাবি উঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। ঢোক গেলা বোধহয় একেই বলে। ইউনূস ও তার উপদেষ্টাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে, কূটনৈতিক জ্ঞানেরও তথৈবচ অবস্থা। তবে ভারতের বিদেশ সচিবের ঠান্ডা স্বর শুনে একটা জিনিস বিলক্ষণ বুঝেছেন, বাড়াবাড়ি করলে বেগতিক হতে পারে। কিন্তু বাংলাদেশের মুখেনো মারিতং ছাত্র নেতারা তা বুঝবেন কেন? আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। শুধু ইউনূস সরকার নয়, ভারতকেও শাসানি দিয়ে রেখেছেন সদ্য গোঁফোঠা এই তরুণ, যার শিক্ষাটাই এখনো সম্পূর্ণ হয়নি। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে
বাংলাদেশে ফিরিয়ে দিন। তা নিয়ে এই ছোকরা বলে কিনা যে তাদের শর্তটা দিলে ছোকরা হবে। আরে ভাই, বাবাকে কি কখনো তার ছেলে শর্ত দিয়ে সম্পর্ক রাখতে পারে? বাবার তার স্পর্ধা, বাবার তার মর্যাদা, বাবার তার ঐতিহ্য, বাবার তার ক্ষমতা, তার জেরেই তার সৃষ্ট সন্তানের সঙ্গে সম্পর্ক রাখে। বাংলাদেশের ভুলে যাওয়া চলবে না, ও দেশটা জন্ম দিয়েছে ভারত। সার্জিস আলমের বক্তব্য, পশ্চিমবাংলা ত্রিপুরার বাইরে ভারতের খুব বেশি মানুষ বুঝছেন না, আগ্রহ দেখাচ্ছেন না। দ্বিপাক্ষিক কূটনীতিতে তার অস্তিত্বই নেই, তাকে ভারত পাত্তা দেবে কেন? কিন্তু সার্জিস আলমের মতো ছেলে ছোকরা মার্গদর্শক হয়ে গেলে বাংলাদেশেরই সমূহ বিপদ, বলছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এক অবৈধ আর এক অবৈধর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। হ্যাঁ, সম্পর্ক অবৈধ হয় কি না এটা নিয়ে তো প্রশ্ন আছেই, কিন্তু কূটনীতিতে হয়। কেন বলছি এ কথা? বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার মানে ইউনূস সরকার অবৈধ, সেই ইউনূস সরকার অবৈধ উপায়ে মায়ানমারের আরাকান আর্মি, বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। হ্যাঁ, অবৈধ উপায়েই বললাম, ঘুরপথে, যে কারণেই শুরুতে বললাম অবৈধ সম্পর্ক। বাংলাদেশ মায়ানমার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। বৌদ্ধ উপজাতির সশস্ত্র মিলিশিয়া এখনো বাংলাদেশে ঢোকার আগ্রহ দেখায়নি, কিন্তু সরু নাফ নদী কোনো দুর্লঙ্ঘ সীমান্ত নয়, যে কোনো সময় টপকে আসতে পারে আরাকান বাহিনী। তাই কক্সবাজার ও চট্টগ্রাম বাঁচাতে বাংলাদেশের ইউনূস সরকার তলে তলে আরাকান বাহিনীর সঙ্গে যোগাযোগের কথা ভাবছে। অসমর্থিত সূত্রে তেমনটাই খবর মিলেছে। এই নাফ নদীর ওপারে মায়ানমার, এপারে বাংলাদেশ, এবং নাফ নদী অনেক জায়গাতেই খুব সংকীর্ণ, মানে সরু একটা, বিশেষ করে শীতকালে এই নাফ নদী পেরিয়ে সীমান্ত অতিক্রম করে ঢুকে যাওয়া, সেটা কিন্তু খুব ব্যাপার নয়, খুব একটা বড় ব্যাপার নয়। এমত অবস্থায় রোহিঙ্গা শরণার্থীরা, আমরা খবর পাচ্ছি, তারা মায়ানমার সীমান্তে তারা বিপুলভাবে জড়ো হচ্ছেন, তারা ভয় পাচ্ছেন যে কি হতে চলেছে মায়ানমারে। গত 8 মাস ধরে আরাকান আর্মি সংঘর্ষ চালিয়ে আসছে মায়ানমারের জুন্তা সরকারের বিরুদ্ধে, আর সেই সংঘাতে রোহিঙ্গারা ছিল জুন্তার পক্ষে। স্বাভাবিকভাবেই রোহিঙ্গারা আরাকানদের বিরোধী শিবির, আর বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে। ফলে আরাকান সেনার ভয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কালকে কি হবে, যেহেতু নদী যে তার দৈর্ঘ্য উইথ এত কম এবং জল এত কম, এটা যখন তখন ওরা এই সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা 8 স্কোয়ার কিলোমিটার অথবা চট্টগ্রামের দিকে এরা যখন তখন আসতে পারে, সেই একটা ভয় নিশ্চিতভাবে বাংলাদেশে থাকবে। চট্টগ্রাম ভূভাগ যদি বাংলাদেশের আঁচল হয়, তাহলে টেকনাফ সেই আঁচলের খুঁট। আরাকান আর্মি আঁচলের খুঁট ধরে টান দিলে কি হবে বাংলাদেশে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, পদ্মাপাড়ে কি ফের হাওয়া ঘুরছে? কারণ পথে আওয়ামী লীগের মিছিল, এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে ফাটল চড়া হচ্ছে, কারণ ইউনূস ঘনিষ্ঠের মন্তব্যের প্রতিবাদ বিএনপির মহাসচিবের। সোমবার মুক্তিযুদ্ধে বিজয়ের 54তম বর্ষ পালন করবে বাংলাদেশ। তার আগে দেশের নানা প্রান্তে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ। কোথাও কোথাও পুলিশ সেনা বাধা দিলেও মোটামুটি নির্বিঘ্নেই ঢাকা সহ দেশের বড় শহরগুলিতে সভা করে হাসিনার দল। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া বিবৃতি শেখ হাসিনার। মৌলবাদী কট্টরপন্থীদের স্বাধীনতা বিরোধী বলে তোপ মুজিব কন্যার। জাতির এক সংকটময় মুহূর্তে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ষড়যন্ত্র করে নির্বাচিত আওয়ামী লীগের সরকারকে সরিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়েছে, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করেছে, দেশের সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন চলছে। এই পরিস্থিতিতে দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এক্স মাধ্যমে পোস্ট তাঁর পুত্র সাজিব ওয়াজেদের। পাল্টা তোপ বিএনপি। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয় ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তাহলে অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। বাংলাদেশে ভারত বিদ্বেষীদের খেয়েও ঢাকার মসনদ নিয়ে গৃহযুদ্ধ শুরু। ইউনূস শিবির বনাম বিএনপি জামাত বাগযুদ্ধ। এক চোরকে সরিয়ে আর এক চোরকে এনেছি, ইউনূসকে আক্রমণ বিএনপি নেতার। এখনই ভোট চাই,
দাবি বিএনপি জামাতের। রাজনৈতিক দলগুলোকে তুলে ধরা উপদেষ্টাদের। আগে সংস্কার পরে ভোট দাবি ইউনুসপন্থীদের। রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। উপদেষ্টার মন্তব্যের তীব্র প্রতিবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করি দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। হাসিনাকে ফেরানোর দাবিতে বিনা বাধায় মিছিল হচ্ছে। আবার জয় বাংলা পোস্টার ফিরেছে বাংলাদেশের দেওয়ালে। তাহলে হাওয়া ঘুরছে পদ্মা পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওপার বাংলায় সংখ্যালঘুরা যখন আক্রান্ত তখন তার প্রভাব এসে পড়ছে এপারে, বলা ভালো এপারের রাজনীতিতে। মেরুকরণ পাল তুলেছে, আর তার মাঝেই আগুনে ঘি ঢেলেছেন ফিরহাদ হাকিম। গতকাল তিনি কি বলে বসলেন? তিনি বললেন, উপরওয়ালার আশীর্বাদে একসময় আমরাই সংখ্যাগুরু হব। বিরোধীরা তো বেজায় চটেছে, নিশানা করছেন দুই হুমায়ুনও। সব মিলিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে, এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে, বা যিনি বলেছেন তিনাকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো। ফিরহাদ হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য নিয়ে এবার কটাক্ষ করলেন হুমায়ুন কবির। একের পর এক মন্তব্যে যে তৃণমূল বিধায়ক বিতর্কে জড়ান, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সেই বিধায়ককেই কার্যত জ্ঞান দিতে শোনা গেল। শনিবারই রাজ্যের মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, बंगाल में तो हम 33% हैं, मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। শুধু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরই নন, ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিমকে। ফেসবুকে তিনি লিখেছেন, জিন্দগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে হুজুর হাকিম জি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে 2 বাচ্চার শিক্ষক, ডাক্তার, এদের পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? এক্স আইপিএস সাহেব একজন একটি সংলাপ বলেছেন, ডায়লগ বলেছেন, ওটা তো আনন্দ সিনেমার একটা বিখ্যাত ডায়লগ রাজেশ খান্নার মুখে, কিন্তু সব সিনেমার ডায়লগ আবার সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ফিরহাদ হাকিমকে তোপ দেখেছেন বিজেপি নেতারাও। ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সাথে হুমায়ুন কবির থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম নেতা, শুধু তৃণমূল কংগ্রেসের না, বাংলার শত বিভিন্ন দল, রাজনৈতিক দল আছে, তার প্রত্যেকটি মুসলিম নেতা এতেই বিশ্বাস করে। মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত, পার্টি থেকে বার করা উচিত, তাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন। রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছেন কার্তিক মহারাজ। আপনার সাধু সন্ন্যাসী আপনার মঠ মন্দির রক্ষা করতে পারবেন কিনা? হুঙ্কার, হুঙ্কার ফিরহাদ হাকিম, হুঙ্কার আমাদের নিচে হুমায়ুন কবির। I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular. একাধিকবার মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন ফিরহাদ হাকিম। সেই মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছে। এবার তার আরও মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিলিগুড়িতে কাওয়াখালী ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন সনাতনী সংস্কৃতি সংসদের। এর আগে ব্রিগেডে আপনাদের মনে আছে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছিল। ফলে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। গত বছর ডিসেম্বরেই ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুনেছিল বাংলা। আর 1 বছরের মধ্যেই এবার উত্তরবঙ্গে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন গেরুয়া শিবিরের উদ্যোগে। শুধু শিলিগুড়িতে নয়, বনগাঁতেও চলল গীতা পাঠ। অশান্ত বাংলাদেশ,
নির্বিচারে চলছে সংখ্যালঘু হিন্দু নিপীড়ন। 26-এর বিধানসভা ভোটের আগে সেই আঁচে রুটি সেঁকছে এপার বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের সন্ন্যাসীকে পাশে নিয়ে যখন দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপনের কথা বলছেন, তখন অন্যদিকে শুভেন্দু অধিকারীরা বাংলাদেশ পরিস্থিতি তুলে ধরে হিন্দু ভোটকে একত্রিত করার কথা বলছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সেই লক্ষ্যেই গীতা পাঠের আয়োজন গেরুয়া শিবিরের। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ছাপ ফেললেও বিজেপি এখনও সেখানে শক্তিশালী। শিলিগুড়ির কাওয়াখালীর ময়দানে লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের আয়োজন করে সনাতনী সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা, ছিলেন কার্তিক মহারাজও। হিন্দু সমাজকে গীতার বাণীকে নিয়ে সামনের দিকে এগোতে হবে, ভয়কে ত্যাগ করে যুদ্ধ জয়ের জন্য লড়াই করতে হবে। ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। এই ধরনের মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্বজুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে। হিন্দু সমাজ, হিন্দুত্ব, সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে। গীতা পাঠ এটা একটা রাজনৈতিক অনুষ্ঠান, সামনে নির্বাচনের প্রস্তুতি করতেই পারে। কেউ গীতা পাঠের অনুষ্ঠান করবে, দিদি হয়তো তাই দেখে কুরআন পাঠের অনুষ্ঠান করতে পারে। কেউ বলছেন হিন্দুদের একত্রিত হতে, কেউ বলছেন মুসলিমদের জোট বাঁধতে। তাহলে কি ধর্মের ভিত্তিতে 26-এ বিধানসভা ভোট? উত্তর দেবে সময়। প্রসেনজিৎ চৌধুরী ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নন্দীগ্রামে ভোট মানেই দুই দল, তৃণমূল এবং বিজেপির রাজনীতির যে পারদ তা টকবক করে ফোটে। তাই এইখানে ভোট হলে আমরা দেখি যে অশান্তি হয়, ঝামেলা হয়, রক্ত ঝরে। আর তার মধ্যেই এবার সমবায় সমিতির ভোট নিয়ে উঠছে এক বিস্তর অভিযোগ। দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোট, সেখানে বামেরা কি অভিযোগ করছে জানেন? তারা বলছে যে এই বিজেপি এবং তৃণমূল তারা নাকি হাত ধরাধরি করে সমঝোতার পথে হেঁটে এখানে ভোট করেছে, এবং তার পাল্টা জবাবও দিয়েছে বিজেপি তৃণমূল। বাংলার মানচিত্রে নন্দীগ্রাম মানেই রাজনীতি, রক্ত, সংঘর্ষ। 21-এর বিধানসভা ভোট থেকে 23-এর পঞ্চায়েত কিংবা এবছরের লোকসভা নির্বাচন, ভোট মানেই পূর্ব মেদিনীপুরের এই এলাকায় বিজেপির সঙ্গে তৃণমূলের হাই ভোল্টেজ লড়াই। সেই নন্দীগ্রামে এবার সেটিং তত্ত্ব। নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে গোপন বোঝাপড়া করে চলছে। সিপিএমের অভিযোগ, নন্দীগ্রাম সমবায় ভোটে বিজেপি তৃণমূল সমঝোতা হয়েছে। কেন এমন অভিযোগ? আগামী 5ই জানুয়ারি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দীনবন্ধুপুর সমবায় সমিতিতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচন হচ্ছে না, কারণ ভোটের ফল বেরিয়ে গেছে। আরও ভালো করে বললে, দীনবন্ধুপুর সমবায় সমিতিতে মোট আসন 50টি। প্রথমে বিজেপি ও তৃণমূল 62টি আসনে মনোনয়ন জমা করেছিল, কিন্তু 12ই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন অঙ্ক বদলে যায়। 32টি আসনে প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস, সেখানে বিজেপি প্রার্থী দেয় বাকি 18টি আসনে। সেখানে তৃণমূল প্রার্থী দেয়নি, মানে প্রত্যেক আসনে একটি করেই মনোনয়ন জমা পড়ে। ফলে ভোট ছাড়াই 32টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস, 18টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং দেখছে বিরোধী শিবির। পঞ্চায়েত ভোটের উদাহরণ টেনে সিপিএমের ক্ষোভ। যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক বা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক, কিন্তু কাজের ক্ষেত্রে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। আবার আমরা আজকে দেখছি যে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল, যাতে নির্বাচনটা না হয়, অন্য কোনো রাজনৈতিক দল যাতে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না পারে। যে পূর্ব মেদিনীপুর বা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বিজেপি পরিচালনা করছেন আর গোপনে তৃণমূল পরিচালনা করছেন। দীনবন্ধুপুরের সমবায় নির্বাচন হচ্ছে তৃণমূল বিজেপির গোপন সেটিংয়ের প্রতিফলন, আর কিচ্ছু নয়। যদিও দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে সেটিং কিংবা আসন সমঝোতার কথা মানছে না পদ্ম শিবির, নন্দীগ্রামে একের পর এক ভোট জয়ের রেকর্ড তুলে ধরে বিজেপি নেতাদের দাবি, সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না, এবং সম্প্রতি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্দুক গুলি নিয়ে রাজনীতি করছে, সন্ত্রাস করছে, সেই জায়গায় সমবায়ীরা ভীত সন্ত্রস্ত। এই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোনোরকম কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশক্রমে ঘটেনি। লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে।
জেলায় বিজেপি নেতৃত্বের দাবি সমবায় ভোটে যা হয়েছে সেটা নিচুতলার কর্মীদের বোঝাপড়া হলেও হতে পারে। একই সুর ঘাসফুল শিবিরেও। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন, এখানে সমঝোতার কোনো প্রশ্নই নেই। এই সমবায় সমিতি একটা অরাজনৈতিক সংস্থা, এখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি ডাইরেক্ট কোনো প্রতীক থাকে না। এলাকায় যারা সমবায়কে বাঁচানোর স্বার্থে যেসব সমবায়ীরা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন এড়ানোর জন্য তারা অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, আমরা দিনের শেষে দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসই এই বোর্ড গঠন করতে চলেছে। তমলুক কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি, রক্তপাতের ছবি দেখেছিল নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামে ঠিক কয়েকদিন যেতে না যেতেই একটা অন্য ছবি ধরা পড়ল। অন্তত বামেরা অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপি যে যৌথভাবে সেটিং করে তারা রাজনীতি করছে, যেটা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল। নন্দীগ্রামের এই বৃন্দাবন চক সমবায় সমিতির নির্বাচনে আসন সমঝোতা কার্যত সেই যে দাবি সেটাকে মান্যতা দিল। আগামী দিনে রাজনৈতিক পট পরিবর্তনে আর কি ছবি উঠে আছে সেটাই এখন দেখার। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূল বিজেপি শেয়ানে শেয়ানে টক্কর হওয়ার কথা ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই কাঁথি সমবায় ব্যাংকের একসময় চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি বিজেপিতে যোগদান করেন। তখন ওই টক্করটা শুভেন্দু বনাম তৃণমূল হয়ে যায়। আর এবারের এই সমবায় নির্বাচনে কিছু গণ্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই আশঙ্কা করে সুপ্রিম কোর্ট সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। কিন্তু ফলাফল কি দেখা গেল? 108টা আসনের মধ্যে 101টা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে বোর্ড গঠন করেছে। এবং এই গোটা বিষয়টাতে ভোট লুটের অভিযোগ করছে বিজেপি। আগামীকাল আদালতে দ্বারস্থ হওয়ার কথা তারা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী আনা, অমুক আনা, তমুক আনা, বিরোধীরা বিশেষ করে বিজেপি গোহারা হেরেছে। মোট 108টা আসনের মধ্যে 101টাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং ডাইরেক্টরদের মধ্যে 15টি সিটের 15টাতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 3 দিন এখানে মুখ্যমন্ত্রী এসে বসে থাকলেন, তার একমাত্র লক্ষ্যই ছিল যে কোঅপারেটিভ ব্যাংকের ভোটটাই কীভাবে জালিয়াতি করা যাবে। সে ব্যাপারে ডিএম এবং উচ্চপদস্থ আধিকারিকদেরকে নিয়ে যে সলা পরামর্শ করার দরকার সেটা করার জন্যই তিনি এখানে এসেছিলেন। ওএনজিসি অনুসন্ধানের 6 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো শুরু হয়নি রানাঘাটে খনিজ তেল উত্তোলনের কাজ। চলছে দায় ঠেলাঠেলির পর্ব। একদিকে রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ আনছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, আর অন্যদিকে তৃণমূলও তার পাল্টা দিচ্ছে। খনিজ তেল উত্তোলন নিয়েও ফের রাজনীতি। অশোকনগরের পর এবার রানাঘাট। চলছে দায় ঠেলাঠেলির পালা। 2018 সালে রানাঘাট থানার পূর্ণনগর ও ধামতলা থানার চাপড়ায় খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি। কিন্তু তারপর 6 বছর পেরিয়েছে, কাজ একটুও এগোয়নি। তারপর জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু করোনার পর থেকে সেই কাজ থমকে যায়। যাওয়ার পরে এখানে যে কি আমার এই মাটির নিচে মানে খনিজ পদার্থ আছে কি না আছে আমার সাথে কোনো আর এরা কোনো ডিসকাস করেনি। বৃহস্পতিবার সংসদে লিখিত প্রশ্নে পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, নিয়ম মেনে কাজ শুরু করতে আগ্রহী কেন্দ্র। পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে, কিন্তু কেন্দ্র আগ্রহ দেখালেও রাজ্য সরকারের অসহযোগিতায় খননের কাজই শুরু হয়নি। অভিযোগ রানাঘাটের বিজেপি সাংসদের। রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না, সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না। আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে। মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক, বাংলার উন্নতি হোক এটা চায় না? আমি জিজ্ঞাসা করেছিলাম পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে, উনি বলেছেন কাজ চলছে। কাজ চলার সাথে সাথে কি উনি এটা বলেছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে? আর অসহযোগিতা যদি করেই থাকে কোন জায়গায় করছে সেটা উনি বিস্তারিত দেখুন। আর এটা তো সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তর থেকে রাজ্য সরকারের দপ্তরে চিঠি পাঠাবে।
সেটা এখানে তো অসহযোগিতার কোনো জায়গা থাকলে সেই চিঠিপত্র উনি আপনাদের সামনে তুলে ধরুন। শিক্ষিত বেকার সম্প্রদায় আছে, সেই সমস্ত বেকার সম্প্রদায়ের কাজের একটা সম্ভাবনা তৈরি হবে। ফলে কোনো রকমের মানে জট যদি থাকে, আমি বলবো সেই সমস্ত জটগুলো অবিলম্বে কাটিয়ে এই খনন কার্য যত দ্রুত রূপায়ণ হবে, তত শিক্ষিত বেকার সম্প্রদায় তথা সাধারণ মানুষ তথা দেশের এবং রাজ্যেরও আর্থিকভাবে লাভ হবে। ইতিমধ্যেই অনেকে ওএনজিসিকে জমি দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই প্রকল্পের কাজ এক ফোঁটাও এগোয়নি। তবে তাতে থেমে নেই রাজনৈতিক দরজা। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলায় আরও এক শিল্প সম্ভাবনা ঠান্ডা ঘরে চলে গেল? এলাকায় কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ নয় কি? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আজ থেকে 6 বছর আগে সেখানে বিরাট সম্ভাবনার কথা এসেছিল কেন্দ্রের কাছ থেকে, কিন্তু সেই সম্ভাবনা 20 বাও জলে। 6 বছর হয়ে গেল, বিরাট কোনো লাভ হয়নি। কেন হয়নি? কোন কোন ক্ষেত্রে অন্তরায়? আমরা জানার চেষ্টা করতে গেলাম, গিয়ে কি দেখলাম? এক্ষেত্রেও রাজ্যের দিকে ওই অভিযোগের আঙুল তুলছে কেন্দ্র। অশোকনগর 6 বছর আগে উত্তর 24 পরগনার এই জনপদে উৎসবের অন্ত ছিল না। মাটির নিচে তেল আর গ্যাসের ভান্ডার বড় ঘোষণা করে ওএনজিসি। 2020 সালে ঢাক ঢোল পিটিয়ে ফিতে কেটে যান তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সে বছরই 5.88 বর্গ কিলোমিটার জমির জন্য তেল তোলার ইজারা চায় ওএনজিসি। মাঝের 4 বছরে পরীক্ষা নিরীক্ষা হয়েছে অনেক, আরও সম্ভাবনা খুঁজে পেয়েছে ওএনজিসি, কিন্তু কাজের কাজ অর্থাৎ বাণিজ্যিকভাবে তেল তোলার কাজ শুরুই হয়নি। যে অঞ্চল তেল শিল্প আর অনুসারী শিল্পে গমগম করার কথা, সেখানে সবই শুনশান। এখানে স্থানীয় যারা কিছু ছেলে মেয়ে কাজ করছিল, এদের টোটালি বন্ধ হয়ে গেছে। তো এখনো দেখছি না তেলে গাড়ি, এখন তো পুরো টোটালি দেখে কোনো গাড়ি ঢুকছে না। গাড়ির যাতায়াত বন্ধ, কারণ তেল তোলার জন্য যে লিজ বা ইজারা দরকার, সেটা এখনো রাজ্য সরকার দেয়নি বলে কেন্দ্রের দাবি। ওএনজিসির 14টি, মন্ত্রকের 3টি সহ 19টি চিঠি রাজ্য সরকারকে। পশ্চিমবঙ্গ সরকারের একই প্রশ্নের বারবার জবাব দিয়েছে ওএনজিসি। ইতিমধ্যে 1045 কোটি টাকা বিনিয়োগ ওএনজিসির। কেন্দ্রের দাবি, গ্যাস উত্তোলন হলে 8000 কোটি টাকার লাভ হবে বাংলার। লিজ না মেলায় অশোকনগরে তেল ও গ্যাস উৎপাদন থমকে। তবে কি সিঙ্গুরের মতো আরও একটা সম্ভাবনার ইতি? ইতিমধ্যেই অনেকে জমি দিয়েছিলেন, কি হবে তাদের? বন্ধ হয়ে যাবে তো, আমাদের চাষ বন্ধ হয়ে গেছে, ওইখানে পেঁয়াজ করতাম আমি, এবার সেই জায়গা বন্ধ। আপনি জমি দিয়েছেন? জমি ওটা আমার তো নিজস্ব না, অন্য লোকের জমি, আমি ভাগে করতাম। হ্যাঁ, বন্ধ হয়ে গেলে আর কি, এটা আমাদেরই লস, কেন যাদের জায়গা জমি নিয়ে এসে তাদেরও লস, আমাদেরও লস, সকলেরই লস। এমন জাতীয় স্বার্থ নিয়ে বিতর্ক আঞ্চলিক বেড়াজালে আটকে থাকবে তা হয় না, হচ্ছেও না। রাজ্য স্তরেও তৃণমূল বিজেপি জোর ঠোকাঠুকি। প্রায় 8126 কোটি টাকার মুনাফা প্রফিট করার এইরকম একটি প্রজেক্ট কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে অশোকনগরে কোটি কোটি টাকার আমাদের প্রফিট হবে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার বাইরে আর বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলছেন কেন্দ্রের বঞ্চনা। আপনার এই অসত্য কথা ডকুমেন্ট দিয়ে প্রতিবার আপনি বলবেন, আর প্রতিবার আমরা ডকুমেন্ট দিয়ে সেটা প্রমাণ করে দেবো আপনি কতটা মিথ্যে কথা বলেন। এরকম অসত্য ভাষণ করতে ট্রেজারি বেঞ্চ অভ্যস্ত, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এভাবেই ওরা বাংলাকে ডিফেম করেন সর্বত্র। ওরা বাংলাকে একদম ভালোবাসেন না। যেহেতু আবকি বার 200 পার হেরে গেছিল 2021-এ, অশ্বমেধের ঘোড়া মুখ থুবড়ে পড়েছিল, তাই বাংলা সম্পর্কে ওদের অপপ্রচার চলতে থাকে। এটাকে আমরা পছন্দ করি না। শিল্পোন্নয়নের জন্য ফাস্ট ট্র্যাক অনুমতি দেওয়ার কথা বারবার বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে লিজ দিতে 4 বছর লেগে যাচ্ছে কেন? কেন লোকসভায় বাংলার রাজ্য সরকারের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে যাচ্ছে কেন্দ্র? অশোকনগরেই বা উৎসবের পরিবর্তে শোকের আবহ কেন? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শাসক নেতা হলে কি রক্তচক্ষু দেখানোর লাইসেন্স পাওয়া যায়? কারণ কোচবিহারের শীতলকুচি কলেজের কথাই বলছি। সেখানে এক শাসক দলের ছাত্রনেতা কোমরে পিস্তল গুজে সেখানে দাদাগিরি করছিল। যদিও অন্যান্য ছাত্ররা এসে তাকে ধরে ফেলে ঠিকই, কিন্তু তার কোমরের ওই যে পিস্তল, সেই পিস্তল উদ্ধার হয়েছে। আর এখানে একটা টুইস্ট রয়েছে, জানেন তো? কারণ যার বিরুদ্ধে এই অভিযোগ, সে বলছে যে তাকে নাকি ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে তাকে? তার দলের নেতারাই। এখন
এখান থেকে বিরোধীরা তারা বলছেন যে এইসব শাসক দলের ঘরোয়া কোন্দলে কলেজের পরিবেশ নষ্ট হয়, আর শাসক দলের নেতারা তারা বলছে এই ধরনের বেআইনি কোনো কারবার একেবারেই বরদাস্ত করা হবে না। তোর নেতার ব্যাগ থেকে নাকি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। শিক্ষাঙ্গনে রাজনীতি থেকে সংঘর্ষের মতো ঘটনা নতুন নয়, তাই বলে অস্ত্র নিয়ে কলেজে দাপাদাপি। ফের খবরের শিরোনামে কোচবিহারের শীতলকুচি কলেজ। খুল্লা কলেজে অস্ত্র দেখে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক। শনিবার কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আলোচনা সভা ছিল। সভা চলাকালীন আচমকা ছন্দপতন। অভিযোগ, পিস্তল নিয়ে এক যুবক কলেজে ঢুকে পড়ে। দেখতে পেয়ে পড়ুয়াদের একাংশ তাকে ধরেও ফেলে। একটি দেশি পিস্তল অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়। অস্ত্র উদ্ধার ও ধরপাকড়ের ছবি ভাইরাল হতেই শোরগোল। প্রশ্ন হলো, অভিযুক্ত যুবক কে? জানা গিয়েছে অভিযুক্তের নাম মাসুম আক্তার। মাসুম শীতলকুচির টিএমসিপি নেতা। সম্প্রতি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিট কমিটি তৈরি হয়েছে। অভিযোগ, তারপর থেকেই কলেজের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। অস্ত্র উদ্ধারের পরও অভিযুক্ত মাসুম আক্তারের দাবি তাকে ফাঁসানো হয়েছে। কলেজের টিএমসিপি ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদক কামেল হাসনাত জেবির বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ মাসুমের। জেবি এবং সাজ্জাদ, জেবির কোমরে সেই পিস্তলটা ছিল। আমি স্পষ্টভাবে দেখেছি মারামারি হয়, সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল। সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। যদিও শীতলকুচি কলেজের টিএমসিপির ইউনিটের সাধারণ সম্পাদক কামেল হাসনাত জেবি অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু তাতে দরজা থামছে না। তৃণমূলের কোন্দলের জেরে কলেজে অস্ত্র ঢোকার অভিযোগ নিয়ে বিজেপির তোপ। দীর্ঘদিন দিয়ে বলে আসছি শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা চাই অবিলম্বে শীতলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে দোষীদের শাস্তি ব্যবস্থা করবে। অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। খুল্লা অস্ত্র হাতে কলেজে দাপাদাপি। কি করছে প্রশাসন? জ্যাকেটের সঙ্গে একটা পিস্তল পড়ে আছে ঠিক গেটটার সামনেই। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে সেটা উদ্ধার করেছে। এই আমাদের আইনের মতন চলুক, এটা কখনোই কাম্য না। গোলাপ ফুল নিয়ে টিএমসি নেতাকে ঘুরতে দেখবেন ভেবেছিলেন? যার হাতে যেটা শোভা পায় সে সেটা নিয়েই ঘুরছে। টিএমসিপির নেতার হাতে আগ্নেয়াস্ত্রটাই শোভা পাওয়া স্বাভাবিক, ফলে তার হাতে সেটাই শোভা পাচ্ছিল। যত কাণ্ড শীতলকুচি কলেজে, দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূল বলছে শিক্ষাঙ্গনে এমন ঘটনা বরদাস্ত নয়, আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, কলেজে অস্ত্র নিয়ে ঢোকার মতো সাহসী বা হয় কি করে? এত সহজে পড়ুয়াদের হাতে অস্ত্র আসেই বা কি করে? সুমন কল্যাণ ভদ্র, TV9 বাংলা। আবাসের ভূত তাড়া করছে শাসককে, সরকারকে। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে অভিযোগ আসছে আবাসের তালিকায় নাম ওঠেনি। আর এবার কোচবিহারের দিনহাটায় একেবারে ধুমধুমার। আবাসের তালিকায় নাম না ওঠার জন্য রীতিমতো ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। চেয়ারগুলো এদের জন্যই কথা হয়েছিল। প্রাপ্য না মেলায় যত রোষ গিয়ে পড়ল সেই চেয়ারের ওপরে। আবাসে বঞ্চনা, গ্রাম সভায় তুলকালাম, আবাস যোজনার ঘর বিলিতে বৈষম্যের অভিযোগ। তা নিয়ে বেশ কয়েকদিন ধরে দিনহাটার কোটিবাড়িতে চলছিল ক্ষোভের বারো। স্থানীয়দের বক্তব্য, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় ১,৫০০ নাম আছে, কিন্তু পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মাত্র ৩৬৮টি নাম এসেছে, যার ফলে বাদ পড়েছেন বহু যোগ্য। রবিবার এ নিয়ে গ্রামসভা ডাকা হয়েছিল। সেখানে সমাধান না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তালিকায় নাম না থাকা লোকজন। গ্রাম পঞ্চায়েত অফিসে দেদার ভাঙচুর চালান তারা। আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের অঞ্চলে ১৫০০-২০০০ করে আমার এখানে ৩০০টা ঘর ছিল। ভিডিও কামড়ে ভিডিও আমাদের চাই। জয়েন্ট ভিডিও সহ গ্রাম পঞ্চায়েত প্রধানকে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রাখে উত্তেজিত জনতা। গরিব মানুষের নাম নাই, ঠিকমতো ইয়ে হচ্ছে না। আমাদের 3টে ওয়ার্ডে ৫-৭টা করে নাম আছে, আর কোনো নাম নাই। তার জন্য পাবলিক উত্তেজিত হয়, আমাদের ইয়ে ভাঙছে। এই হ্যাঁ, আমাদের তালা বন্ধ করে রাখছে।
রাজ্যের কোষাগার থেকেই বাংলার মানুষের জন্য আবাস তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দফায় দফায় হয়েছে সমীক্ষাও, কিন্তু তারপরেও আবাসের তালিকা নিয়ে শোরগোল চলছেই। লাগাতার আসছে দুর্নীতির অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই শাসক নেতাদের কাঠগড়ায় তুলে বিক্ষোভ চলছে গ্রামে গ্রামে। তপ্ত হয়েছে রাজনীতির ময়দানে। কেন্দ্রের আগে যা দিয়েছে সেগুলো বাড়ি কোথায় হলো? 75 লক্ষ বাড়ির টাকা কেন্দ্র দিয়েছে, সেগুলো কোথায় গেল? সেগুলো খেয়ে নিয়ে এখন কি দিচ্ছেন? গরু মেরে জুতো দান হচ্ছে। আবাস যোজনা তো একবারেই প্রত্যেককে দেওয়া সম্ভব না, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। এটা বাংলার বাড়ি স্কিমে 100% স্টেট ফান্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একবারে তো সকলকে দেওয়া সম্ভব না, নিশ্চয়ই স্থানীয়রা ওটা জেনে বুঝে নেবে। বিরোধী স্বর চলছে, শুধু আমজনতা নয়, বঞ্চিত তৃণমূল কর্মীরাও আওয়াজ তুলছেন। শাসকের বড় অস্বস্তি সেখানে। সুমন কল্যাণ মন্ত্রীর রিপোর্ট, টিভি9 বাংলা।